হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস। ভিসান ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। সামনেই তোমাদের রয়েছে 19শে জুন ডাব্লিউবিসিএস পরীক্ষা এবং ডাব্লিউবিসিএস এর সেরা প্রস্তুতি ভিসান ডাব্লিউবিসিএস বিগত বছর ধরে দিয়ে আসছে এবং আমরা এখন একটা সিরিজ করছি, সেটা হচ্ছে অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি এবং ডাব্লিউবিসিএস এ পশ্চিমবঙ্গ রিলেটেড কিন্তু পরীক্ষায় প্রশ্ন অবশ্যই এসে থাকে। তো নো ইউর স্টেট, দেখো উপরের এতগুলো চ্যাপ্টার কিন্তু আমরা করে ফেলেছি, এতগুলো টপিক, আর বাকি রয়েছে মাত্র 4টে। তার মধ্যে থেকে আজকে একটা করে ফেলবো, সেটা হলো আজকের টপিক হলো ট্রান্সপোর্ট সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পরিবহন ব্যবস্থা রয়েছে সেই ব্যাপারে কিন্তু একটু দেখবো। পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা কি কি রয়েছে, রেল রয়েছে, জলপথ রয়েছে, স্থলপথ রয়েছে, সেই সমস্ত ব্যাপারে এবং যেটা বিমানপথ, এই 4টের ব্যাপারে ডিটেলসে দেখবো এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসও দেখবো। তো ক্লাসটা শুরু করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, সম্পূর্ণ বাংলা ভাষায় 10,000 এমসিকিউ সহ 9খানা ইবুক তোমরা একত্রিত পাবে, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা ক্লাস, মানে এখানে কোশ্চেন অ্যান্সার রয়েছে। তো দেখো 7টা বিষয় ভিত্তিক, একটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে তোমরা পাবে। ডাব্লিউবিসিএস প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট নিয়ে নিয়েছে, যারা নাওনি তারা অবশ্যই নিয়ে নাও। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইবুক, যেটা 20,000 এমসিকিউ এর সাথে 20,000 এক্সপ্লেনেশন সহ একটা ইবুক রয়েছে, যেখানে তোমরা 8খানা ইবুক এবছর একত্রিত পাবে। 50% অফ চলছে এবং প্রিলিমস এবং মেন বিগত বছরে এবং এই বছরে প্রচুর প্রশ্ন কমন এসেছে এই ইবুকগুলো থেকে। এবং তোমরা দেখতেই পাচ্ছ পাশে ইবুকগুলোর ছবি দেওয়া রয়েছে, 2,000 3,000 করে প্রশ্ন উত্তর রয়েছে। বেস্ট অ্যান্ড স্পেশালি ক্রাফটেড ফর ডাব্লিউবিসিএস, যারা নাওনি তারা কিন্তু নিয়ে নাও, অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু নিয়ে নিয়েছে। যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক ট্রান্সপোর্ট সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা সম্পর্কে। দেখো প্রথমেই দেখে নেব, দ্য টোটাল লেন্থ অফ রোড ইন ওয়েস্ট বেঙ্গল ইজ 92,223 কিলোমিটার, যেটা হচ্ছে মাইলে হিসাব করলে 57,180 মাইল। ওকে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রোড লেন্থ। যদিও এটা একটু পুরানো ডাটা, তোমরা কারেন্ট ডাটা একটু দেখে নেবে যদি ইন্টারনেটে থাকে, ঠিক আছে? তো এটা 2 বছর পুরানো ডাটা। নেক্সট দেখো, অ্যামং দিস ন্যাশনাল হাইওয়েজ 2,377 কিলোমিটার অর 1,477 মাইলস অ্যান্ড স্টেট হাইওয়েজ 2,393 কিলোমিটার। ওকে, তো কি বলছে, এই পশ্চিমবঙ্গের মধ্যে যে 92,223 কিলোমিটার সমস্ত রোড রয়েছে, তার মধ্যে থেকে দেখো 2,377 কিলোমিটার রয়েছে ন্যাশনাল হাইওয়ে এবং বাদ বাকি রয়েছে দেখো 2,393 কিলোমিটার রয়েছে রাজ্য সড়ক বা স্টেট হাইওয়ে। তো দেখো 2,300 এবং 2,300 যোগ করলে মাত্র হচ্ছে 5,000, তাহলে 92,000 হচ্ছে কি করে? তো দেখো বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ সড়ক, অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়েস, সেইগুলোকে টোটাল যদি মেলানো হয় তাহলে কিন্তু 92,000ই হবে। নেক্সট, রোড ডেনসিটি কিন্তু পরীক্ষায় এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। রোড ডেনসিটি অফ দ্য স্টেট, অর্থাৎ আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের রোড ডেনসিটি, সেটা হচ্ছে 103.69 কিলোমিটার পার স্কোয়ার কিলোমিটার। এটা একটু স্টার মার্ক করে রাখো। নেক্সট, ন্যাশনাল ডেনসিটি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রাজ্যের ডেনসিটি 103.69 কিলোমিটার পার 100 স্কোয়ার মিটার। আর যদি দেশের আমরা রোড ডেনসিটি দেখতে চাই, সেটা হচ্ছে 74.7 কিলোমিটার পার 100 স্কোয়ার কিলোমিটার। নেক্সট, এভারেজ স্পিড অফ রোড ইন স্টেট, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে গড় গাড়ির গতি বেঁধে রাখা হয়েছে সেটা হচ্ছে বিটুইন 40 to 50 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড স্পিড ইন দ্য ভিলেজ অ্যান্ড আরবান এরিয়াস, অর্থাৎ গ্রাম্য এবং যে সমস্ত একটু শহুরে এলাকা রয়েছে সেইখানে 20 থেকে 25 কিলোমিটার যানবাহনের গতি। নেক্সট, টোটাল লেন্থ অফ রেলওয়ে লাইন ইন দ্য স্টেট ইজ 3,828 কিলোমিটার অর 2,377 মাইলস। পশ্চিমবঙ্গে যে রেলপথ রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 3,825 কিলোমিটার, মাইলে 2,377 কিলোমিটার। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম, রেলটা একটু স্টার মার্ক করে রাখো। নেক্সট দেখবো, ইন্ডিয়ান রেলওয়েজ ইস্টার্ন রেলওয়ে জোন অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন হেডকোয়ার্টার্স আর লোকেটেড ইন কলকাতা। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, এখান থেকে প্রশ্ন আসে যে ইস্টার্ন রেলওয়ে জোন এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন রেলের সেটা কোন শহরে অবস্থিত, সেটা হচ্ছে কলকাতা শহরে অবস্থিত রয়েছে। নেক্সট,
কলকাতা মেট্রো ইজ ইন্ডিয়াস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল সার্ভিস, এবং কলকাতা মেট্রো হলো ভারতের প্রথম হচ্ছে আন্ডারগ্রাউন্ড বা পাতাল রেল বলতে পারো বা মেট্রো বলতে পারো, যেটা 1984 সালে স্থাপিত হয়েছিল গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম কলকাতা মেট্রো। এটা ইন্দিরা গান্ধী স্থাপন করেছিলেন। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পার্ট অফ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ইজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অর্থাৎ দার্জিলিং হিমালয়ান যে রেলওয়ে রয়েছে সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসে কত সালে এই তকমাটা পেয়েছে, সেটা হচ্ছে 1999 সালে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য হয়েছে দার্জিলিং হিমালয়ার রেলওয়ে। নেক্সট, দ্য এক্সপ্রেস ওয়ে ইজ দ্য ফাস্টেস্ট কমিউনিকেশন সিস্টেম ইন দ্য স্টেট। এবং আমাদের রাজ্যের মধ্যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে, স্টেট হাইওয়ে রয়েছে, তার মধ্যে আর একটা হাইওয়ে রয়েছে সেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, যেটা হচ্ছে সব থেকে দ্রুততম পরিবহন ব্যবস্থার মধ্যে একটা রাস্তা। দ্য মেন এক্সপ্রেসওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, অর্থাৎ আমাদের রাজ্যের প্রধান এক্সপ্রেস ওয়ের মধ্য থেকে গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ওয়েগুলো হলো দেখো, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ধর্মতলা যেটা রয়েছে, ধর্মতলার আগেই কিন্তু এই এক্সপ্রেসওয়েগুলোর কিন্তু মুখগুলো রয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে, এগুলোর কিন্তু রাস্তা পথ সব দেয়া রয়েছে। তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম। নেক্সট দেখবো ন্যাশনাল হাইওয়ে 19, ঠিক আছে, যেটা আগে ন্যাশনাল হাইওয়ে 2 ছিল, ঠিক আছে। ন্যাশনাল হাইওয়ে 19 হ্যাজ মুভড ফ্রম কলকাতা টু দিল্লি। ওকে, আগে ন্যাশনাল হাইওয়ে 2 ছিল, এখন বর্তমানে ন্যাশনাল হাইওয়ে 19 করা হয়েছে, যেটাকে কলকাতা থেকে দিল্লিতে মুভ করা হয়েছে। দেখো, ন্যাশনাল হাইওয়ে নম্বর 6 passes through কলকাতা ফ্রম খড়গপুর টু সুরাট অ্যান্ড মুম্বাই, এবং ন্যাশনাল হাইওয়ে 6 যেটা দেখো কতগুলো শহরের উপর থেকে যাচ্ছে, কলকাতা থেকে খড়গপুর, খড়গপুর থেকে সুরাট, সুরাট থেকে মুম্বাই। নেক্সট, এটা গুরুত্বপূর্ণ। নেক্সট, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4 কানেক্টস নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল। এটা একটু স্টার মার্ক করো, পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গর সাথে দক্ষিণবঙ্গকে কোন ন্যাশনাল হাইওয়ে যুক্ত করেছে, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নম্বর 4। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট, কারেন্টলি এক্সপানশন অফ ন্যাশনাল রোড নাম্বার 34 রোড ওয়ার্ক ইজ প্রোগ্রেসিং ইন 4 লেন্স, এবং বর্তমানে যে 74 নম্বর ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক তার কিন্তু কাজ চলছে, সেটাকে 4টে লেনে বানানোর কাজ চলছে। নেক্সট দেখো, ন্যাশনাল হাইওয়ে নম্বর 35 উইথ কলকাতা, হাবড়া, চন্দ্রপুরা, তারপর দেখো পেথ্রাপোল পোর্ট, বঙ্গাও অন দ্য বর্ডার সিটি ওয়েল কানেক্টেড। অর্থাৎ বর্ডার যে সিটিগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের যে বর্ডার সিটিগুলো রয়েছে সেটার সাথে কলকাতা, হাবড়া, চন্দ্রপাড়া, পেট্রোপোলা পোর্ট এইগুলোকে যুক্ত করেছে ন্যাশনাল হাইওয়ে 35। নেক্সট দেখো কি বলছে, অ্যামং আদার ন্যাশনাল হাইওয়েজ নোটেবল নাম্বার 31, নাম্বার 55 এবং নাম্বার 60। নম্বর 31, নাম্বার 31 177, ঠিক আছে। এই 177 হচ্ছে ডায়মন্ড হারবার রোড, যেটা আমাদের বাড়ির পাশ থেকেই গেছে প্রায়। 116, অ্যামং অফ দেম দ্য ন্যাশনাল রোড কানেক্ট হলদিয়া পোর্ট উইথ মিধবা ওয়াজ অ্যাডেড টু ন্যাশনাল রোড নাম্বার 6 and 60 ন্যাশনাল রোড গোল্ড কোয়াড্রিল্যাটারাল রোড প্রজেক্ট। খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, এই যে আমরা একটু আগেই দেখলাম জাস্ট আগেরটাই, এই কলকাতা টু খড়গপুর, খড়গপুর টু সুরাট, সুরাট টু মুম্বাই, দেখো ন্যাশনাল হাইওয়ে নম্বর 6। তো এইখানে দেখো ন্যাশনাল হাইওয়ে যে রোডটা রয়েছে 6, সেটা কিন্তু শুধুমাত্র কলকাতা নয়, এই হলদিয়া পোর্টের সাথে কিন্তু কলকাতা কানেক্টেড রয়েছে, এবং সেই কলকাতার সাথে মিধবা কানেক্টেড রয়েছে, এবং সাথে ন্যাশনাল হাইওয়ে যে 60 রয়েছে সেটা কিন্তু গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যে রোড প্রজেক্ট তার সাথে কিন্তু কানেক্ট করেছে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট, অ্যাপার্ট ফ্রম দিস ন্যাশনাল হাইওয়ে নাম্বার 31 ইজ পার্ট অফ নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডর। খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, এছাড়াও ন্যাশনাল হাইওয়ে নম্বর 31 31তম জাতীয় সড়কটা ইজ পার্ট অফ নর্থ সাউথ অর্থাৎ উত্তর দক্ষিণ এবং ইস্ট ওয়েস্ট করিডর অর্থাৎ পূর্ব পশ্চিম করিডরের সাথেও কিন্তু যুক্ত রয়েছে। অর্থাৎ উত্তর দক্ষিণ করিডর এবং পূর্ব পশ্চিম করিডর 4টে করিডরের সাথে কিন্তু যুক্ত রয়েছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 31। নেক্সট, দেয়ার আর মোর দ্যান 15 স্টেট রোড ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 15টা রাজ্য সড়ক রয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ
কনস্ট্রাক্টিং নর্থ সাউথ রোড করিডর ফর ফাস্ট কমিউনিকেশন উইথ হলদিয়া পোর্ট উইথ নর্থ বেঙ্গল। এবং কি বলছে, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার নর্থ সাউথ রোড করিডরটা বানানোর পরিকল্পনা করেছে, যেটা একটা রাজ্য সড়ক হিসাবে কাজ করবে এবং দ্রুততম পরিবহন ব্যবস্থা হিসাবে কাজ করবে কাদের মধ্যে, হলদিয়া পোর্টের সাথে নর্থ বেঙ্গলের। নেক্সট দেখব রেল ট্রান্সপোর্ট, অর্থাৎ রেল যোগাযোগ বা রেল পরিবহন ব্যবস্থা দেখব। দেখো, দ্য টোটাল রেলওয়ে রুট লেন্থ অ্যারাউন্ড 4481 কিলোমিটার। ওকে, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, একটু আগেই আমরা দেখলাম যে রেলওয়ে লেন্থ আমরা 3000 সামথিং পড়েছিলাম, তো এখানে আবার 4000 কি করে হলো? দেখো, এটার মধ্যে কিন্তু মেট্রোটাও কিন্তু ইনক্লুড রয়েছে, ঠিক আছে? তো মেট্রোটা ইনক্লুড করতে এটা 4481 কিলোমিটার হয়েছে। দেখো, কলকাতা ইজ হেডকোয়ার্টার অফ 3 জোন অফ ইন্ডিয়ান রেলওয়ে, এবং কলকাতা ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতীয় রেলের 3খানা জোনের হেডকোয়ার্টার। একটা আমরা দেখলাম একটু আগে ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ পূর্ব রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, এবং বর্তমানে কলকাতা মেট্রোটাকেও কিন্তু এই ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারে নিয়ে আসা হয়েছে, যে কারণে আমি বললাম যে লেন্থটা কিন্তু বেড়ে গেছে। হুইচ ইজ নিউলি ফর্মড 17th জোন অফ ইন্ডিয়ান রেলওয়েজ, এবং যেটা বর্তমানে 17তম রেলওয়ে হিসাবে কাজ করছে। কোনটা? এই মেট্রো, কলকাতা মেট্রো, এবং এটা কিন্তু বর্তমানে নতুন একটা রেলওয়ে জোন হিসাবে কাজ করছে, 17তম। নেক্সট, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বা NFR ফিলস ইন নর্থার্ন পার্ট অফ স্টেট, অর্থাৎ এটা হবে লাইস, ঠিক আছে? অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে উত্তরবঙ্গে এটা হচ্ছে বিরাজ করছে। কলকাতা মেট্রো ইজ কান্ট্রিজ ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, যেটা আমরা বললাম যে কলকাতা মেট্রো হলো ভারতবর্ষের প্রথম মাটির তলা থেকে রেলপথে যাতায়াত, বা যেটাকে আমরা পাতাল রেল বলে থাকি। দেখো, দ্য দার্জিলিং হিমালয়ান রেল পার্ট অফ NFR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের একটা পার্ট, ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট দেখবো কলকাতা মেট্রোর ব্যাপারে। ইন্ডিয়াস ফার্স্ট মেট্রো রেলওয়ে। দেখো, উইথ দ্য ওপেনিং অফ মেট্রো রেলওয়ে ইন কলকাতা অন October 24, 1984, India became 5th country in Asia and 82 in the world to possess the prestigious underground railway system। অর্থাৎ এই কলকাতা মেট্রো ভারতবর্ষে চালু করার সাথে সাথে 1984 সালের মাধ্যমে গোটা এশিয়ার মধ্যে 5ম দেশ হিসাবে মেট্রো রেল চালু করলো মাটির তলা থেকে, এবং কি বলছে 82তম দেশ হিসাবে গোটা পৃথিবীর মধ্যে নাম লিখিয়েছিল আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেমের মাধ্যমে। নেক্সট দেখো, মেট্রো রেল ফেসিলিটিস ওয়ার মেড অ্যাভেলেবল টু প্যাসেঞ্জার্স কমিউনিকেটিং ফ্রম দমদম টু বেলঘরিয়া ইন নর্থ অ্যান্ড ফ্রম এসপ্ল্যানেড টু ভবানীপুর ইন সাউথ ইন নভেম্বর 1984। অর্থাৎ প্রথমে যখন মেট্রো রেল চালু করা হয়েছিল 1984 সালে, তখন দমদম থেকে বেলঘরিয়া চালু হয়েছিল, এটা উত্তর কলকাতাতে, এবং ধর্মতলা, এসপ্ল্যানেড হচ্ছে ধর্মতলা থেকে বা এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, এটা হচ্ছে দক্ষিণ কলকাতাতে চালু হয়েছিল। অন এপ্রিল 28, 1986, এপ্রিল মাসের 28 তারিখ 1986 সালে, দ্য এসপ্ল্যানেড ভবানীপুর সেকশন ওয়াজ এক্সটেন্ডেড বাই অ্যানাদার 4 কিলোমিটার আপ টু টলিগঞ্জ উইথ সাউথার্ন টার্মিনাস। অর্থাৎ কি বলছে যে আরো 4 কিলোমিটার বাড়ানো হয় টালিগঞ্জ পর্যন্ত এই এসপ্ল্যানেড ভবানীপুর রেলওয়েকে 2 বছর পরে, এবং পরবর্তীকালে কলকাতা মেট্রো রেলওয়েকে কিন্তু আরো বিস্তারিত করা হয়েছে, অনেকটাই বিস্তারিত করা হয়েছে। বর্তমানে এখন গঙ্গার নিচে থেকে হাওড়া পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে মেট্রো রেলটাকে, তোমরা জেনে থাকবে, হয়তো খবরে দেখেছো, এবং যেটা গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম মেট্রো রেল, যেটা হচ্ছে নদীর তলা থেকে যাতায়াত করবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে, যেটা হচ্ছে হাওড়া কলকাতা মেট্রো কানেকশন, যেটা গঙ্গার তলা থেকে যাবে। নেক্সট দেখো, ইট হ্যাজ 17 স্টেশনস ইনক্লুডিং টার্মিনালস অ্যান্ড দমদম অ্যান্ড টলিগঞ্জ, ঠিক আছে, অর্থাৎ 17টা স্টেশন রয়েছে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত। হোয়াইল দ্য 2 টার্মিনালস দমদম অ্যান্ড টালিগঞ্জ আর অন দ্য সারফেস অ্যান্ড রিমেনিং 15 স্টেশন উইল বি আন্ডারগ্রাউন্ড। এবং দমদম এবং টালিগঞ্জ এই দুটো মাটির উপরে, এবং বাদবাকি 15টা স্টেশন কিন্তু মাটি তলায়।
বর্তমানে কিন্তু এই মেট্রোটাকে আরো এক্সটেন্ড করা হয়েছে, ওদিকে সেক্টর 5 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, সল্ট লেক পর্যন্ত, ওদিকে হাওড়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, এবং বর্তমানে গোটা মেট্রোর সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের রেল কানেকশনটাকেও কিন্তু অনেকটা বিস্তারিত করা হয়েছে, যে কারণে যে রোড লেন্থ সেটা কিন্তু 4800 কাছাকাছি চলে গিয়েছে, যেটা আমরা শেষে দেখলাম। নেক্সট দেখো ট্রামস ইন কলকাতা। ট্রাম ব্যবস্থা যারা কলকাতাতে এসেছো বা কলকাতাতে দেখেছো, সেটা কিন্তু দেখে থাকবে যে কলকাতায় ট্রাম চলে, এবং কলকাতায় একমাত্র শহর গোটা ভারতবর্ষের মধ্যে যেখানে 4 রকম ট্রান্সপোর্টই বিদ্যমান রয়েছে। রেলওয়ে রয়েছে, ঠিক আছে, এয়ারওয়ে রয়েছে, স্থলপথ রয়েছে, জলপথ রয়েছে, এবং সাথে ট্রাম রয়েছে, এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে মোনোরেল। ঠিক আছে, মোনোরেলও কিন্তু কলকাতাতে রয়েছে। তো সমস্ত ধরনের যে সিস্টেম, যেগুলো গুরুত্বপূর্ণ 4টে সিস্টেম ট্রান্সপোর্টের, সেই 4টে সিস্টেমই কিন্তু কলকাতাতে রয়েছে। দেখো, দ্য ট্রাম সিস্টেম ইন সিটি অফ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, অপারেটেড বাই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC, অর্থাৎ WBTC বা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের মাধ্যমে এই ট্রামটাকে পরিচালনা করা হয়ে থাকে কলকাতার মধ্যে। আফটার ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি বা CTC ওয়াজ ডিসলভড ইজ দ্য অনলি ট্রাম নেটওয়ার্কিং অপারেটিং ইন ইন্ডিয়া, অর্থাৎ কলকাতা ট্রামওয়েজ কোম্পানি যখন ভেঙে গেল, তারপরে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনই কিন্তু একমাত্র ট্রাম নেটওয়ার্ক অপারেটিং হিসাবে রয়েছে, অর্থাৎ বর্তমানে গোটা ভারতবর্ষের কোথাও ট্রাম পাবে না এক্সেপ্ট কলকাতা। কলকাতা ছাড়া গোটা ভারতবর্ষের আর কোথাও ট্রামকে তোমরা দেখতে পাবে না, শুধুমাত্র কলকাতাতেই রয়েছে। এবং দেখো, বিং দ্য ওল্ডেস্ট অপারেটিং ইলেকট্রিক ট্রাম সিস্টেম ইন এশিয়া, ইট হ্যাজ বিন রানিং সিন্স 1902, অর্থাৎ গোটা এশিয়ার মধ্যে সব থেকে পুরাতনতম ট্রাম ব্যবস্থা কিন্তু রয়েছে এই কলকাতাতেই, যেটা 1902 সাল থেকে বর্তমানেও কিন্তু পরিচালিত হয়ে আসছে। তো খুবই একটা গর্বের ব্যাপার এটা। নেক্সট দেখো, দ্য ফার্স্ট হর্স ড্রন ট্রাম ইন ইন্ডিয়া ran for 2.5 miles or 3.9 kilometers between Sialda and Armenian Ghat Street on 24 February 1873। 1902 থেকে ইলেকট্রিক হিসাবে চালু হয়েছিল, তার আগেও কিন্তু ট্রাম চালু ছিল, কিন্তু সেটা হচ্ছে ঘোড়ায় টানা ট্রাম। ঘোড়ায় টানা ট্রাম সেটা হচ্ছে শিয়ালদা থেকে আর্মেনিয়াম ঘাট পর্যন্ত চলতো 1873 থেকে। দ্য রুট ওয়াজ ইনোগ্রেটেড বাই ভাইসরয় লর্ড রিপন, এবং এই রুটটাকে উদ্বোধন করেছিলেন লর্ড রিপন। নেক্সট দেখো, দ্য ফার্স্ট ইলেকট্রিক ট্রাম কার ইন ইন্ডিয়া র্যান ফ্রম এসপ্ল্যানেড টু খিদিরপুর অন 27 মার্চ 1902, এবং 1902 সালে ইলেকট্রিক ট্রাম গাড়ি চলে আসে, যেটা এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত 1902 সালে চলেছিল। ইন 1951, 1951 সালে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল entered an agreement with Calcutta Tramway Company and Calcutta Tramway Act 1951 was enacted। 1951 সালে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানির সাথে চুক্তি করে, এবং ক্যালকাটা ট্রামওয়ে অ্যাক্ট 1951 অ্যাক্টেড হয়ে থাকে। ওকে, ট্রাম ব্যবস্থার উপর থেকে। নেক্সট, দার্জিলিং হিমালয়ান রেলওয়েটার ব্যাপারে আমরা দেখব। দেখো, দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অলসো নোন অ্যাজ DHR অর টয় ট্রেন হিসাবেও যেটা আমরা জেনে থাকি, বিখ্যাত টয় ট্রেন দার্জিলিংয়ে গেলে আমরা চড়ে থাকি, সেই বিখ্যাত টয় ট্রেন বা DHR বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইজ 2 feet গজ রেলওয়ে, ঠিক আছে, দ্যাট রানস বিটুইন নিউ জলপাইগুড়ি অ্যান্ড দার্জিলিং ইন ইন্ডিয়ান স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যেটা হচ্ছে চলে 2 ফুটের একটা গজ রেলওয়েতে, অর্থাৎ যে রেলের যে লাইনটা তার ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 ফুটের, এবং এটা জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর মধ্যে চলাচল করে। বিল্ড বিটুইন 1879 অ্যান্ড 1881, ইট ইজ অ্যাবাউট 88 কিলোমিটার লং, অর্থাৎ কি বলছে, এই যাত্রাপথটা 1879 থেকে 1881 মধ্যে তৈরি হয়েছিল, এবং যার দৈর্ঘ্য হচ্ছে 88 কিলোমিটার। অন ডিসেম্বর 2, 1999, 1999 সালের 2 ডিসেম্বর ইউনেস্কো ডিক্লেয়ার DHR এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একটু আগে আমি সালটা বলে দিয়েছিলাম, এখানেও কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল 1999 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। নেক্সট, ঘুম দ্য লাইন্স সামিট ইজ ইন্ডিয়াস হাই স্টেশন, এবং ঘুম হলো এই যে হিমালয়ান দার্জিলিং রেলওয়ে রয়েছে তার সব থেকে উচ্চতম স্টেশন। দ্য স্টেশন বিল্ডিং ইনক্লুড এ ফার্স্ট ফ্লোর
মিউজিয়াম উইথ লার্জার এক্সিবিটস ইন ওল্ড গুডস ইয়ার্ড, এবং এই স্টেশনের মধ্যে একটা মিউজিয়ামও রয়েছে পর্যটকদের জন্য, যেখানে পুরাতন দিনের যে গুডস ইয়ার্ড রয়েছে সেগুলোর কি বলবো এটাকে এক্সিবিট করা হয়ে থাকে বা প্রদর্শন করা হয়ে থাকে। নেক্সট, এয়ারওয়েজ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বিমান পথ সম্বন্ধে একটু দেখব। কলকাতা ইজ ওয়েল কানেক্টেড টু রেস্ট অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড অল আদার প্রাইম লোকেশন অফ ওয়ার্ল্ড বাই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা যেটাকে আমরা দমদম এয়ারপোর্ট নামে জেনে থাকি, সেইটার মাধ্যমে কলকাতার সাথে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর বড় বড় শহরগুলোর সাথে যুক্ত রয়েছে। দেয়ার ইজ অ্যানাদার এয়ারপোর্ট অ্যাট বাগডোগরা, আরও একটা এয়ারপোর্ট রয়েছে বাগডোগরা, হুইচ লিঙ্কস শিলিগুড়ি উইথ ইম্পর্টেন্ট ডেস্টিনেশন উইথিন কান্ট্রি, এবং বাগডোগরার সাথে গোটা ভারতবর্ষের অন্যান্য অন্যান্য যা স্টেট এবং সিটি রয়েছে তার সাথে কিন্তু লিঙ্ক রয়েছে। The importance of Bagdogra Airport has increased with Siliguri become the gateway to northeastern states and a vital trade and logistic hub for entire region, এবং এই বাগডোগরা এয়ারপোর্ট খুবই গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট হিসাবে কাজ করে, কেননা এই বাগডোগরা এয়ারপোর্টটা শিলিগুড়িকে উত্তরবঙ্গ তথা উত্তর যে ভারত রয়েছে, ঠিক আছে, নর্থ ইস্টার্ন স্টেট, উত্তর পূর্ব ভারতের কিন্তু গেট ওয়ে হিসাবে কাজ করে থাকে, প্রবেশদ্বার হিসাবে কাজ করে থাকে, এবং যে কারণে এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য লজিস্টিক হাব কিন্তু গড়ে উঠেছে। নেক্সট, সাম ইম্পর্টেন্ট এয়ারপোর্টস ইন ওয়েস্ট বেঙ্গল আর অ্যাজ ফলোস, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের ব্যাপারে দেখে নেব। প্রথমে দেখব কলকাতাতে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ দ্য অনলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন কলকাতা, অর্থাৎ কলকাতায় অবস্থিত একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, এবং আমাদের রাজ্যের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো এই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইট ওয়াজ ইনগ্রেটেড ইন 1924, 1924 সালে এটা উদ্বোধন করা হয়েছিল, অ্যান্ড সিন্স দেন, তখন থেকে ইট হ্যাজ সার্ভড অ্যাজ ইন্টারন্যাশনাল টার্মিনাল ফর দ্য অল নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া, এবং গোটা উত্তর পূর্ব ভারতের টার্মিনাল হিসাবে কাজ করে আসছিল 1924 থেকে। নেক্সট দেখো, বেহালা এয়ারপোর্ট, বালুরঘাট এয়ারপোর্ট, কোচবিহার এয়ারপোর্ট এবং বাগডোগরা এয়ারপোর্ট, ঠিক আছে। বেহালা এয়ারপোর্ট রয়েছে, কলকাতার বেহালাতে একটা এয়ারপোর্ট রয়েছে, যেখানে যদিও সেটাকে এয়ারপোর্ট বলা ভুল, সেখানে কিন্তু হেলিকপ্টার ওঠানামা করে। এছাড়াও বালুরঘাট এয়ারপোর্ট রয়েছে, যেগুলো কিন্তু ছোট ছোট এয়ারপোর্ট, কোচবিহার এয়ারপোর্ট রয়েছে এবং বাগডোগরা এয়ারপোর্ট, এগুলো সবই কিন্তু ন্যাশনাল এয়ারপোর্ট, একটাও কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নয়। দেখো, বাগডোগরা এয়ারপোর্ট ইজ ডোমেস্টিক এয়ারপোর্ট ইন বাগডোগরা সিটি, এটা হচ্ছে একটা ডোমেস্টিক বা দেশীয় এয়ারপোর্ট যেটা বাগডোগরাতে অবস্থিত, হুইচ ইজ অ্যাবাউট 14 কিলোমিটার ফ্রম সিটি অফ দি শিলিগুড়ি, যেটা শিলিগুড়ি থেকে মাত্র 14 কিলোমিটার দূরে রয়েছে। দ্য এয়ারপোর্ট হ্যাড আর্লিয়ার সার্ভড অ্যাজ বেস ফর এয়ারফোর্স ইন ইন্ডিয়া, যেটা আগে এয়ারফোর্স ইন্ডিয়ার হচ্ছে এয়ারপোর্ট হিসাবে কাজ করতো। আফটার দ্য এয়ারফোর্স শিফটেড ইটস বেসড হাসিমারা ইন ডুয়ার্স রিজিয়ন অফ নর্থ বেঙ্গল, দ্য এয়ারপোর্ট ওয়াজ অ্যালাউড টু রান ডোমেস্টিক ফ্লাইটস, অর্থাৎ এয়ারফোর্স যখন এই বাগডোগরা থেকে ডুয়ার্স রিজিয়নে হাসিমারাতে শিফট করে গেল, তখন এই এয়ারপোর্টটা ফাঁকা হয়ে গেল, তখন এখানে ডোমেস্টিক ফ্লাইটস ওঠানামার কাজ শুরু হয়ে গেল। বাগডোগরা এয়ারপোর্ট সার্ভস অ্যাজ ইম্পর্টেন্ট বেস ফর দোজ হু ডিজায়ার টু অ্যাক্সেস দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া, এবং বাগডোগরা এয়ারপোর্টকে একজন খুব ভালোভাবে ব্যবহার করতে পারে যদি নর্থ ইস্টার্ন বা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের সাথে কেউ কানেক্ট করতে চায় তাহলে। নেক্সট দেখো, আসানসোল দুর্গাপুর এয়ারপোর্ট, যেটা সম্প্রতি বানানো হয়েছে, যেটার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, ইন্ডিয়াস ফার্স্ট এরোট্রোপলিস অ্যান্ড ফার্স্ট প্রাইভেট ম্যানেজড এয়ারপোর্ট লোকেটেড ইন আন্দাল, ডেভেলপড বাই বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্ট লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড লার্জেস্ট এয়ারপোর্ট, এবং এটা আসানসোল দুর্গাপুর এয়ারপোর্ট, যেটা কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট হিসেবে পরিচিত, যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম এরোট্রোপলিস এবং প্রথম ফার্স্ট প্রাইভেটলি ম্যানেজড এয়ারপোর্ট, যেটা হচ্ছে আমাদের আন্দালে অবস্থিত রয়েছে, যেটা দুর্গাপুর আসানসোলের সাব ডিভিশনে পশ্চিমবঙ্গ এরোট্রোপলিস প্রজেক্ট লিমিটেড মাধ্যমে এটা বানানো হয়েছে, এবং গোটা পশ্চিমবঙ্গের এটা দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টের পরে। নেক্সট দেখবো ওয়াটারওয়েজ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের জলপথ নিয়ে একটু আলোচনা করব।
খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন এসে থাকে। দেখো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার দ্য এন্টায়ার স্ট্রেচ অফ গঞ্জেস বিটুইন হলদিয়া অ্যান্ড এলাহাবাদ অ্যাজ ন্যাশনাল ওয়াটারওয়ে বা NW1। আমাদের ভারতবর্ষে যে ন্যাশনাল ওয়াটারওয়ে বা NW1 রয়েছে হলদিয়া থেকে এলাহাবাদে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থিত রয়েছে। হলদিয়া থেকে বিস্তৃত রয়েছে এলাহাবাদ পর্যন্ত। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আছে ন্যাশনাল ওয়াটারওয়ে কোনখান থেকে কোনখান পর্যন্ত বিস্তৃত রয়েছে, সেটা হচ্ছে হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত। দেখো এর দৈর্ঘ্য কত, দেখো 560 কিলোমিটার হলদিয়া ফারাক্কা স্ট্রেচ অফ NW1 ইন ওয়েস্ট বেঙ্গল উইল বি ডেভেলপড অ্যাজ এ পার্ট অফ মাল্টি-মডেল সিস্টেম ফর কার্গো ট্রাফিক ফ্রম নেপাল, ভুটান, নর্থ বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেট। অর্থাৎ পশ্চিমবঙ্গে হলদিয়া থেকে ফারাক্কা পর্যন্ত এই NW বা ন্যাশনাল ওয়াটারওয়ের দৈর্ঘ্য হচ্ছে 560 কিলোমিটার। আমরা এলাহাবাদ পর্যন্ত দৈর্ঘ্যটা নয়, কিন্তু এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য 560 কিলোমিটার। এবং যেটা নেপাল, ভুটান, নর্থ বেঙ্গল এবং নর্থ ইস্টার্ন স্টেটের বিভিন্ন যে কার্গোগুলো রয়েছে সেইগুলোকে পরিবহনের ক্ষেত্রে কাজে লাগানো হয়ে থাকে। নেক্সট দেখো, দ্য কলকাতা পোর্ট ট্রাস্ট ম্যানেজেস দ্য কলকাতা অ্যান্ড হলদিয়া ডকস। এবং কলকাতা পোর্ট ট্রাস্ট কলকাতা এবং হলদিয়া যে বন্দর রয়েছে এই দুটোকে কিন্তু ম্যানেজ করে থাকে। নেক্সট দেখো, দেয়ার ইজ প্যাসেঞ্জার সার্ভিস টু পোর্ট ব্লেয়ার on the Andaman and Nicobar Island and cargo ship service to port in India and abroad operated by Shipping Corporation of India। এবং পোর্ট ব্লেয়ার যেটা আন্দামানে অবস্থিত রয়েছে সেখানে কার্গো শিপিং হয়ে থাকে এবং ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন বিদেশেও সেখানে কার্গো শিপিং হয়ে থাকে। কার মাধ্যমে? শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া বা SCI এর মাধ্যমে। The ferry is principal mode of transport in southern part of state, especially in সুন্দরবন এরিয়া। এবং সুন্দরবনে ফেরি সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা হচ্ছে প্রধান জলপথ মাধ্যম হিসেবে কাজ করে থাকে, কেননা সুন্দরবনে তো সব ম্যাক্সিমাম নদী রয়েছে, তো সেখানে ফেরি সার্ভিসটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। কলকাতা is the only city in India to have trams as mode of transport and these are operated by Calcutta Tramways Company। এবং কলকাতা হলো একমাত্র শহর যেখানে ট্রাম রয়েছে, যেটা কলকাতা ট্রামওয়েজ কোম্পানি দ্বারা পরিচালিত হতো, এখন বর্তমানে WBTCর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ঠিক আছে, এই ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি কিন্তু এখন আর নেই, এখন রয়েছে WBTC। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট সিস্টেমের ব্যাপারে সম্পূর্ণ। ওকে, আমরা সম্পূর্ণ রেলওয়ে, স্থলপথ, জলপথ, বিমানপথ সমস্ত যা ছিল গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম। এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আসতে পারে, যেমন দার্জিলিং হিমালয় কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তকমা পেয়েছে, ঠিক আছে, মেট্রো রেল কবে স্থাপিত হয়েছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করবে। এবং ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরও একবার, WBCS কে টার্গেট করে যারা ইংরেজিটাকে একটু প্রবলেম ফেস করো বলে মনে হয় তাদের জন্য বাংলায় ইবুক লঞ্চ করা হয়েছে। 9খানা ইবুক একত্রিত পাবে সাবজেক্ট ওয়াইজ এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ WBCS প্যাটার্ন অনুযায়ী। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই নিয়ে নাও। এছাড়াও সব থেকে ভালো ইবুক 20,000 MCQর সাথে 20,000 এক্সপ্লেনেশন সহ 8খানা ইবুক তোমরা একত্রিত পাবে। ফ্ল্যাট 50% অফ এখন চলছে। বেস্ট অ্যান্ড স্পেশালি ক্রাফটেড ফর WBCS। গত বছর ফিলিমস মেন্স এবং এই বছর মেন্সে প্রচুর প্রশ্ন কমন এসেছে আমাদের এই সমস্ত ইবুক থেকে, তার প্রমাণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েওছি। এবং এখানে সাবজেক্ট ওয়াইজ দেখো 3000 2000 করে প্রশ্ন তো রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট আবার চ্যাপ্টার ওয়াইজ, যারা এখনো নাওনি ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নাও। তো গোটা ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে থ্যাঙ্কস। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।